হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওকে, থ্যাংক ইউ। সো লেটস গো ফর টুডেজ সেশন। আজকে আমরা একসাথে হয়েছি একটা নতুন সেশনের জন্য। এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আসলে কিভাবে মানিয়ে চলবো, কিভাবে আমাদের চিন্তা ভাবনাগুলোকে আসলে চেঞ্জ করব, অথবা কোন দিকে চিন্তা করব, কোন দিকে চিন্তা করব না, এই বিষয়টা আমি জানি আপনারা সবাই খুব টেন্সড আছেন। সত্যি পৃথিবীতে এইরকম সিচুয়েশন আগে কখনো আমাদের জেনারেশন দেখেনি। কারণ লাস্ট যে প্যান্ডেমিকটা হয়েছিল সেটা 100 বছর আগে। তো 100 বছরের মধ্যে কেউ বেঁচে নাই এখন আর, আশা করি। থাকলেও দু একজন আছেন। তো এরকম দুজন হয়তোবা 100 জন বা 50 জন মানুষ হবে যারা দুটোর প্যান্ডেমিক দেখেছে। সো আমাদের এই জেনারেশন আসলে ধারণা নেই যে প্যান্ডেমিকের সময় আসলে কি করতে হয়, কি করবো। সো আমরা যেটা করবো আজকে, তো আমরা দেখার চেষ্টা করবো আসলে আগেরকার মানুষ কি করেছে প্যান্ডেমিকের সময় এবং আমাদের কি করা উচিত, আর কোনটা আসলে সঠিক প্র্যাকটিস, কোনটা সঠিক প্র্যাকটিস না। তো ওয়েলকাম টু টুডেজ সেশন। সেশনে যাওয়ার আগে কিছু গ্রাউন্ড রুলস বলছি। তো গ্রাউন্ড রুলস গুলো আপনারা দেখতেই পাচ্ছেন। So mute your audio. So if you want to mute your video, you can unmute when you have a question and ask. Once asked question, mute again. You may ask question in the text as well. You can give me the feedback in the chat box. Please take notes. It's very important. Take করাটা, এবং কোনো বিষয় যদি আপনাদের ডিসএগ্রি করেন সেই ক্ষেত্রে তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হলো সলিউশন দিয়ে রাখবেন। সো আরেকটা জিনিস আমি সবসময় বলে থাকি আমার সেশন গুলো শুরুতে, যে খোলা মনে সেশনের শুরুতে বসি। আমাদের মনের যত কষ্ট আছে, যত বেদনা আছে, যত আক্ষেপ আছে, সবগুলো যেন আমরা আজকে খুলে রাখি। আমার মনটা খুলে কথা বলি, যাতে আমরা শেয়ার করতে পারি। আমি চাচ্ছি আজকে সেশনটা অনেক বেশি ইন্টারেক্টিভ হোক, সো দ্যাট আই ক্যান হিয়ার ফ্রম ইউ পিপল। তো বলা হয়ে থাকে যে মনটা হলো একটা প্যারাসুটের মতো। প্যারাসুট সবচেয়ে ভালো কাজ করে যখন সেটা অন করে, যখন অন থাকে, সো ওপেন থাকে। সো আপনাদের জন্য একটা কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন, যে আমরা কতগুলো প্যান্ডেমিক অ্যাকচুয়ালি এই মুহূর্তে হ্যান্ডেল করতেছি। আমরা জানি আমরা কি, কোভিড-19। তাই তো? যে রোগটা হয় ওটার নাম কোভিড-19, ভাইরাসটার নাম করোনা। তো কোভিড-19 একটা প্যান্ডেমিক যেটা আমরা সাফার করতেছি। আর একটা হলো মানুষের স্টুপিডিটি। আমি অবাক হয়ে যাই যে কি পরিমাণ মানুষ মানে স্টুপিড। আমরা এই ছবিটা দেখলে বুঝতে পারবো কোভিড-19 সারা ওয়ার্ল্ড আসলে সমস্যা পড়ে আছে। আর কিছু স্টুপিড মানুষ, ডাক্তাররা, পুলিশ, বিভিন্ন মানুষ যারা চেষ্টা করছে পৃথিবীটাকে বাঁচানোর জন্য, স্টুপিড মানুষগুলো পৃথিবীটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। স্টুপিডিটির উদাহরণ দিই, বাংলাদেশের কথা নাই বা বলি, ধর্মীয় অনেক বিষয় চলে আসে। গতকালকে আপনারা ব্রাহ্মণবাড়িয়াতে দেখেছেন, তার আগে আমরা গার্মেন্টস এর কাহিনীটা দেখলাম, এটা আপনারা খুব ভালো করে জানেন। আমি একটা ইন্ডিয়াতে দেখলাম যে গরুর শেষকৃত্য অনুষ্ঠানে শয়ে শয়ে লোক। ইন্ডিয়া যেখানে পুরোপুরি লকডাউন, আমাদের তো পুরোপুরি লকডাউন না। সো নাথিং টু সে। আমি এই জন্য আজকে সেশনটার নাম দিয়েছি লাইফ ইন কোয়ারেন্টাইন। বিফোর দ্যাট আমি একটু ক্ল্যারিফাই করতে চাই, কোয়ারেন্টাইন মানে কি। এই কোয়ারেন্টিন বা কোয়ারেন্টাইন যেটাই বলি না কেন, আমরা আসলে কি কোয়ারেন্টাইনে আছি? না, আমরা অ্যাকচুয়ালি কোয়ারেন্টাইনে নাই। কারণ কোয়ারেন্টাইন মানে হলো আইসোলেশনে থাকা, একদম একটা ঘরে যাকে বন্দি করে রাখা হয়, সেটা হলো কোয়ারেন্টাইন। তো প্রথমেই ক্ল্যারিফিকেশন করে নিই, কখনোই মনে করবেন না যে আমি বা আপনি কোয়ারেন্টাইনে আছি। আমরা আসলে কোয়ারেন্টাইনে নাই। তো আমাদের লাইফটা আসলে না লকডাউনে আছি, না কোয়ারেন্টাইনে। লকডাউন ইন্ডিয়াতে হচ্ছে, বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি কোথাও লকডাউন নাই। ঠিক আছে, এলাকা ভিত্তিক কিছু লকডাউন বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু আমাদের কিন্তু অফিসে থেকে ছুটি দেওয়া হয়েছে, বাসায় থাকতে বলা হয়েছে। তো লাইফ ইন হোম বলতে পারি, যে আমরা বাসায় থেকে জীবনটা কেমন আমাদের হওয়া উচিত। তো আমাদের পারফেক্ট টাইটেল উড বি লাইফ ইন সেফ হোম। তো এখানে আমার পরিচয়টা দেয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার নাম মোহাম্মদ আশিকুজ্জামান। আমি অনার্স করেছি ইংলিশে, মাস্টার্স করেছি ইংলিশে জাহাঙ্গীরনগর থেকে, এবং সেই সাথে আমি এইচআর এর উপর মাস্টার্স করেছি ইউআইইউ থেকে। এবং আমি সফট স্কিলের উপরে ট্রেন ফ্রম ইউকে অ্যান্ড
লার্নিং এন্ড ডেভেলপমেন্টে ট্রেন হয়েছি স্টারডা সিঙ্গাপুর থেকে। আমি একজন ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অ্যালামনাই ইউএস স্টেট ডিপার্টমেন্টের। আমার নিজের যে কোম্পানিটা আছে সেই কোম্পানিটার নাম হলো রাইজাসনেস লার্নিং এন্ড ডেভেলপমেন্ট, সেটা আমি ফাউন্ডার সিইও। আমি একই সাথে ইংলিশ ডিপার্টমেন্টে আছি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে। বাংলাদেশ স্কিলস ডেভেলপমেন্ট একাডেমি এটা লিড ট্রেনার এবং আর&ডি এলএনডির হেড হিসেবে আছি। তো সফট স্কিল ট্রেনিং গুলো দিয়ে থাকে এই কোম্পানি, বিশেষ করে বাংলাদেশের গভর্নমেন্টের। আমি সাইফুরসের এক্স ডিরেক্টর ছিলাম হায়াসের। আর আমার সবচেয়ে যে পরিচয়টা ভালো লাগে সেটা হলো আমি সফট স্কিল ট্রেনার। বাংলাদেশে ভেরি ফিউ পিপল আর দেয়ার যারা কিন্তু সফট স্কিল ট্রেনার হিসেবে কাজ করেছে কোথাও। তো বাংলাদেশে যারা ট্রেনার আছেন সবাই আসলে কর্পোরেটে ছিল, পরবর্তী থেকে গিয়ে এখন ট্রেনার হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি আমি ট্রেনড অ্যাজ এ ট্রেনার ইন এ বিগ কোম্পানি ইন এ বিগ প্রজেক্ট ইন বাংলাদেশ। সো দ্যাটস মি ইন শর্ট। তো আপনারা কেউ কি জানেন হোয়াট ইজ 90-10 প্রিন্সিপাল? Say yes or no. Thank you. তো যারা জানেন বা যাদের জানেন না তাদের জন্য একটা স্টোরি বলছি। একটা পরিবার ছিল, খুব ছোট্ট একটা পরিবার, বাবা মা আর সন্তান। সকালবেলা বাবা মা মিলে খেতে বসেছে। ছোট বাচ্চা মেয়ে প্রচন্ড দুষ্টু, সবাই দুষ্টমি করতেছে। এমন সময় কি হলো, আমরা যা জানি আর কি যে বাচ্চারা খুব দুষ্টমি করে। তো চায়ের কাপে হাত লেগে বাবার প্যান্টে চা পড়ে গেল। বাবা খুবই বিরক্ত হলো, রেগে উঠলো, তুমি এটা কি করলা, তুমি বড় হয়ে গেছে, স্কুলে পড়ো, এখন এগুলো করে। প্রচুর শাউট করলো। শাউট করে বাচ্চা সাথে সাথে কাজে দিচ্ছে। মেয়ে বাচ্চা তো, বাবা বকা দিচ্ছে, বাবা বকা দিছে তো হতেই পারে না, কান্নাকাটি শুরু করে দিচ্ছে। এই কান্নাকাটি করতে করতে কি হলো, মেয়ে স্কুল মিস করলো, সে অফিসে দেরি হয়ে গেল। অফিসে দেরি হয়ে গেছে, অফিসে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, আবার ড্রেস চেঞ্জ করতে হয়েছে। অফিসে গিয়ে দেখে আর আধা ঘন্টা পরে মিটিং, ক্লায়েন্ট এসেছে, বায়াররা এসেছে, প্রেজেন্টেশন আনার জন্য ল্যাপটপটা সে আনতে ভুলে গেছে। প্রচন্ড একটা বাজে দিন, বস প্রচন্ড ঝাড়ি দিচ্ছে যে আপনি এটা কি করলেন, আজকের মতো একটা দিনে এরকম একটা সময়ে যেখানে বায়াররা বসে আছে আপনি প্রেজেন্টেশন দিতে পারেন নাই, এটা কিছু হলো? সে মন টন খারাপ করে, সারাদিন মন খারাপ করে বাসায় এসে দেখে বাচ্চাটা সারাদিন কান্না করেছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। সেও মন টন খারাপ করে ডাইনিং টেবিলে খাবার দিয়েছিল, খেতে শুয়ে পড়ছে। এই ঘটনাটা কি ভালো হইতে পারতো? ইয়েস আর নো? অন্যভাবে হইতে পারতো? হ্যাঁ পারতো। আমরা আবার স্টোরিটা দেখি, আবার কিভাবে ভালো হইতে পারতো। আমরা একটু ঘুরে যাই। সকালবেলা বাবা মার সাথে মেয়ে খেতে বসেছে। এমন সময় অ্যাজ ইউজুয়াল দুষ্টামি করে বাবার প্যান্টে চা ফেলে দিয়েছে। বাবা বলে উঠছে, কোনো প্রবলেম নাই, তুমি খাও, আমি ড্রেস চেঞ্জ করে আসি। মা বলেছে, আমিও কত বাবার প্যান্টে চা ফেলেছি। অফিসে গিয়েছে, প্রেজেন্টেশন ছিল, প্রেজেন্টেশন খুবই ভালো হয়েছে, এবার মনে হয় প্রমোশনটা হয়েই যাবে। বাসায় এসে দেখে মা মেয়ে টিভি দেখছে। এই দৃশ্য খুবই ভালো লাগে যে মা মেয়ে একসাথে টিভি দেখছে। তারপর চলো আজকে আমরা বাইরে খেতে যাই। রেস্টুরেন্টে গেল খেতে, অনেক ভালো ভালো খাবার ছিল, তারা হ্যাপিলি দিনটা শেষ করলো। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই দুটো জায়গায় পার্থক্যটা কোথায়? কোনটা বেটার, প্রথমটা না শেষেরটা? ডেফিনেটলি দ্বিতীয়টা। কিন্তু কেন? পার্থক্যটা গড়ে দিয়েছে ঠিক একটা প্রিন্সিপাল, সেটা স্টিভেন কভে তার 90-10 প্রিন্সিপালটা এখানে অ্যাপ্লাই হয়েছে। 90-10 প্রিন্সিপালটা কি? আমাদের জীবনের 10% ঘটনা ঘটে যেগুলোর প্রতি আমাদের কোনো হাত নেই। ওই যে চা পড়ে গিয়েছিল, সেই চা পড়ার কি আমাদের কোনো হাত ছিল? নাই। কিন্তু ওইটার রিয়াকশন যে হয়েছিল বাকি 90%, সেটা কিন্তু ওই 10%-এর উপর নির্ভর করে। তো লাইফ ইজ 10% হোয়াট হ্যাপেন্স টু ইউ, 10% হলো কি ঘটে, আপনি 90% হলো আপনি কি রিয়াক্ট করেন। তো প্রথমটাতে যেটা হয়েছিল সেটা হলো বাবা রিয়াক্ট করেছিল এবং সেজন্য সারা দিনটা খারাপ গেছে তার। কিন্তু পরের যায় বাবা কি করেছে? রেসপন্ড করেছে। সো রেসপন্ড করা আর রিয়াক্ট করার মধ্যে একটা পার্থক্য আছে। চলেন আমরা কিভাবে পার্থক্যগুলো দেখি আমাদের এই কোভিড-19 সিচুয়েশনে, আমাদের প্রবলেমটার সাথে আমরা এটা মিলাই।
তা আমাদের প্রবলেম হলো কোভিড-19। এই যে করোনা ভাইরাস কত সুন্দর দেখতে, পৃথিবীতে যা কিছু সকল কিছু যা কিছু সুন্দর তা কিন্তু হার্মলেস না, মনে রাখেন কথাটা। এই যে কোভিড-19 এসেছে, দেখবেন আপনাদের মাঝেই, আপনাদের ফ্রেন্ডদের মাঝে বা আপনাদের আশেপাশে লোকজন দেখবেন খাবার কিনে ভরে ফেলতেছে। এক নাম্বার যে এরা রিয়াকশন দেখাচ্ছে, কি প্যানিক হয়ে গেছে, ভয় পেয়ে একদম অস্থির, সারাদিন ফোন দিচ্ছে, সারাদিন ফেসবুকে আছে, টিভি দেখতেছে, কতজন মারা গেছে হিসেব রাখতেছে, এরকম আছে না, অস্থির হয়ে গেছে আমাদের মধ্যে। তো ইয়েস তো সোশ্যাল মিডিয়াতে যা দেখতেছে, ফেসবুকে যা দেখতেছে সব শেয়ার করতেছে। মানে যত রকমের রেমেডি আছে, যত রকমের চিকিৎসা আছে সব ট্রাই করতেছে। ওখান থেকে ওই যে অ্যালকোহল খাওয়া থেকে শুরু করে ইথানলের আবিষ্কার দেখলাম, কেউ ইথানলের ভাব নিতে বলতেছে, কত আজগুবি আজগুবি মানে চিকিৎসা পদ্ধতি সব আছে। থানকুনি পাতা কয়েকদিন আগে এই আসলো, সব মানুষ ট্রাই করতেছে। আবার কেউ কেউ আসতেছে বারবার করে আত্মীয় স্বজনদের ফোন করে, আল্লাহ আমি মনে মরে যাবো, আমার কি দেখো তোমরা কেমন আছো, বারবার শুধুমাত্র এরকম করছে। আবার খুব অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে যে তারা খুব রেগে যাচ্ছে, কেন, ফিউচার নিয়ে একটা আমরা সবাই টেন্সড আছি, ফিউচারে কি হবে, কতদিন লকডাউন উঠবে, কতদিন লকডাউন উঠবে না, এরপরে চাকরি থাকবে কি চাকরি থাকবে না, বিজনেস কেমন যাবে, মন্দা যাবে, রিসেশন আসতেছে, সবাই বলতেছে। তো কি হবে সেটা নিয়ে চিন্তিত থাকে এবং কি অ্যাংরি থাকতেছে এবং সবসময় চিন্তা করতেছে। তো এইগুলো হলো রিয়াকশন করতেছে যারা। এর ফলাফল কি কোনোটা ভালো হচ্ছে? এটা করে কি কিছু করতে পারতেছি আমরা? এই রিয়াক্ট গুলো করে দিন শেষে আমাদের অশান্তি ছাড়া আর কিছু কি আসতেছে? ডেফিনেটলি না। আবার দেখেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেই বা আপনাদের মধ্যেই আপনাদের আশেপাশে মানুষের, তো আশেপাশে মানুষের মধ্যে আমরা দেখি তারা কিন্তু অন্যভাবে অনেক কিছু হ্যান্ডেল করতেছে। মানুষের প্রথম প্রথম যখন আসলো তখন কি করতো, তারা ডিনায়াল করতো, এই কোভিড-19 আমাদের হবে না। তারপরে কি হলো, যে অ্যাঙ্গার একটা স্টেজে গিয়ে অ্যাংরি অ্যাংরি হয়ে গেল, এই এই কি লকডাউন দিচ্ছে, এইটা করতেছে, এইগুলো কোনো করে লাভ হচ্ছে বাংলাদেশে। তারপর হলো বার্গেনিং, লকডাউন কি করা ঠিক হবে না, লকডাউন কি ঠিক হচ্ছে, আমরা জাস্টিফাই করা শুরু করলাম। তারপর হলো এখন একটা সিচুয়েশনে চলে যাচ্ছে, আমরা স্যাডনেসে যাচ্ছি। কিন্তু যারা চালাক তারা একদম প্রথমে কি চলে আসবে, অ্যাকসেপ্টেন্স, মেনে নিবে। মেনে নেওয়ার পরে তারা কি করবে, বিষয়টাকে অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করে তারা অ্যাওয়ার হবে, সচেতন হবে, এবং সচেতন হওয়ার পরে তারা অ্যাকশন টেক করবে। কি ধরনের অ্যাকশন টেক করবে, তারা প্ল্যান করবে, তারা রিস্কিলিং করবে, নিজেদেরকে স্কিল গুলোকে আবার ঝালাই করবে, তারা নতুন অপরচুনিটিস খুঁজবে। কোভিড-19 এর পরে যদি আমাদের এই করোনার পরে লকডাউনের পরে আমাদের জব না থাকে তাহলে কি করবো, নতুন অপরচুনিটিস করবে, নতুন বিজনেস মডেল চিন্তা করবে যে কিভাবে কি বিজনেস করা যায়, নেটওয়ার্কিং করবে, একজন পরিচিত মানুষদের সাথে যোগাযোগ রাখবে যাদের মাধ্যমে কোনো চাকরি আসতে পারে, ভবিষ্যতে কোনো উপকার হতে পারে, ফ্যামিলি টাইমটা এনজয় করবে, তারা প্রোডাক্টিভ থাকবে, তারা সময়টাকে কাজে লাগাবে, এই যে সময়টা পেয়েছি তারা কাজে লাগবে, এবং তারা তাদের ইমিউন সিস্টেমের উপর কাজে লাগবে। রিমেম্বার একটি ওয়ান থিং, একটা জিনিস মনে রাখবেন, এই মুহূর্তে বেঁচে থাকাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জন্য, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বেঁচে থাকাটা। রিমেম্বার দিস থিং। কেন? কারণ দিন শেষে বেঁচে না থাকলে কোনো কিছুই কাছে দিবে না। তো এইটা হলো রেসপন্ড। তো আপনার চয়েস, এখন আপনি রেসপন্ড করবেন না রিয়্যাক্ট করবেন। দেখেন আমাদের হাতে এখন প্রচুর সময়, ঠিক কিনা, সে ইয়েস এন্ড নো। আমরা আমাদের জীবনে এর চেয়ে বেশি সময় আর কখনোই পাইনি। আমাদের কি আমাদের পরিবারকে, ফ্যামিলিকে, ওয়াইফকে দেওয়ার জন্য এখন বেশি সময় না, সে ইয়েস এন্ড নো। আমাদের চিলড্রেনকে দেওয়ার জন্য, আমাদের ফাদার মাদারকে দেওয়ার জন্য, ইয়েস, আমাদের রিলেটিভকে দেওয়ার জন্য, আমাদের সোসাইটিকে দেওয়ার জন্য, আমাদের ফরগিভ করার জন্য, মানুষকে পড়ার জন্য, স্কিল করার জন্য, সে ইয়েস, থ্যাংক ইউ। রিফ্লেক্ট করার জন্য, আমি সারা জীবন কি করেছি, কি করা উচিত, হ্যাবিট চেঞ্জ করার জন্য, আমরা জানি 40 দিনের মধ্যে কোনো একটা হ্যাবিট চেঞ্জ করা যায়, 40 দিন আমরা পাচ্ছি আশা করতেছি। তো প্লে করার জন্য এর চেয়ে বেশি সময় কি আমরা কখনো পেয়েছি? পাইনি। তো
ক্ষমা করে দেওয়ার জন্য বা ক্ষমা চাওয়ার জন্য আমরা আগের থেকে অনেক বেশি সময় পাচ্ছি। তো কেন আমরা এটাকে একটা মনে করছি প্রবলেম, উল্টা এটা হচ্ছে পসিবিলিটিস, ইটস অ্যান অপরচুনিটি, ইটস অ্যান অপরচুনিটি টু অ্যাকচুয়ালি চেঞ্জ আওয়ার ফেট, চেঞ্জ আওয়ার লাইফ। দেখেন আমাদের জীবনে দুইটা সার্কেল থাকে, একটা হলো সার্কেল অফ ইনফ্লুয়েন্স, যে মাঝখানে দেখতে পাচ্ছেন এটা, আর একটা হলো যে উপরেরটা সার্কেল অফ কনসার্ন। সার্কেল অফ ইনফ্লুয়েন্স মানে যেটা আমরা চেঞ্জ করতে পারি আমাদের ক্ষমতার মধ্যে, আর সার্কেল অফ কনসার্ন হলো আমি চিন্তাই করতে পারি, আমি ওরই করতে পারি, কিন্তু আমার পক্ষে কিছু চেঞ্জ করা সম্ভব না। দেখেন করোনা, এটাকে আমরা কিছু করতে পারবো? গভর্নমেন্ট কি ডিসিশন নিল, এটাকে আমরা করতে পারবো? লকডাউন কবে উঠবে না উঠবে, ডেথ রেট কোন দেশে কত বেশি, এটাকে আমরা চিন্তা করতে করে কোনো কাজ করতে পারবো? নাম্বার অফ ইনফেক্টেড প্রতিদিন এই যে 300 200 400 হচ্ছে বাংলাদেশে, এটাকে আমরা আমরা কিছু করতে পারবো? আমি আপনি কিছু করতে পারবো? পারবো না। ইকোনমি রিসেশন আসলে আসবে, এটা আমাদের টেনশন করার কোনো কারণ নেই। আমাদের কোম্পানি যদি আজকে বন্ধ হয়ে যায়, আজকে যদি 7-8টা গভর্নমেন্ট বন্ধ হয়ে যায়, আমি তো কিছু করতে পারবো না, আমি কি বন্ধ ঠেকাইতে পারবো? এবং যে রিউমার ছড়াচ্ছে সারাদিন ফেসবুকে, কত ধরনের রিউমার ছড়ায়, এগুলো আমরা কি করতে পারবো না, কন্ট্রোল করতে পারবো না। কিন্তু আমরা কি কন্ট্রোল করতে পারি? আমার ইমোশন, আমার ফ্যামিলিকে, আমার হেলথকে, আমার হ্যাবিট গুলোকে, আমার প্ল্যানকে। এটা তো আপনি করলেন, তাই না? আপনার স্কিল গুলোকে, আপনার এই সময়ের প্রিপারেশন গুলো, আপনার প্ল্যান গুলো। এখন দেখেন আপনার যখন এই সার্কেল অফ ইনফ্লুয়েন্সটা, মানে আপনার নিজের যে কাজগুলো আপনি করতে পারেন সেটা কম করবেন, যে এটা ছোট হতে থাকবে। আর সার্কেল অফ ইনফ্লুয়েন্সটা, সার্কেল অফ কনসার্নটা, এই যে করোনা, রিউমার, ঠিক আছে, এইগুলো বড় হতে থাকবে, আপনি টেনশন বাড়তে থাকবে। কিন্তু আপনি যখন এগুলো নিয়ে ব্যস্ত থাকবেন, আপনার যেগুলো অ্যাবিলিটি আছে যেগুলো করা, সেগুলো নিয়ে যখন আপনি ব্যস্ত থাকবেন, তখন এই সার্কেলটা বড় হতে থাকবে। আর সার্কেল অফ কনসার্ন, আপনার টেনশন করার সময়ই নাই। বুঝলি আমার কথা? সো আমাদের কি করতে হবে? দেখেন আমরা 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 কি কি চেঞ্জ করতে পারি। আমরা 10টা জিনিস আমি যদি বলি, এই 10টা জিনিসটা আমাদেরকে বেটার হিউম্যান করে তুলবে এই করোনা ভাইরাসের মধ্যে। এই চান্সটা আমাদের দিতে হবে। 1 নাম্বার, আপনার অ্যাটিটিউড। আপনার অ্যাটিটিউড কিভাবে চেঞ্জ করবেন? আপনার পজিটিভ অ্যাটিটিউড আনতে হবে, যে না, এই একটা সুযোগ আসছে, সো এই সুযোগটা আমি কাজে লাগাই। আগে কখনো বই পড়িনি, এখন বই পড়ি। আগে কখনো আমার পরিবারের সাথে সময় দেওয়া হয়নি, সময় দেই এখন। আদার্স পিপলরা কি করে, আদার পিপলের কি চিন্তা করে, আমার পরিবারের কথা, আমার সন্তানরা কি চিন্তা করে, তাদের কথা আমি চিন্তা করতে পারেন। আপনার নিজের এবং আপনার পরিবারের হেলথের কথা চিন্তা করতে পারেন। আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন আপনার কাজের জন্য। আপনার কোম্পানির বসকে একটা ফোন দেন, ফোন দিয়ে বলেন, স্যার থ্যাংক ইউ, ওই দিন আপনি একটা উপকার করেছিলেন আমারে। মাই অ্যাবিলিটি টু বি ইন দ্য সাপোর্ট টু দ্য আদার্স। আপনি আপনার সমস্ত যতটুকু অ্যাবিলিটি আছে, আপনি মানুষকে সাপোর্ট করতে পারেন, সেটা মেন্টালি হোক, টাকা পয়সা দিয়ে হোক। আর কি করতে পারি আমরা? ঠিক আছে, কিভাবে এই টাইমটা আপনি চুজ করবেন, এই টাইমটা আপনি কিভাবে ব্যয় করবেন, এই যে করোনার সময়টা, সেটা আপনার হাতে। ঠিক আছে, the sources information I will entertain, হ্যাঁ, এটা সমস্তটাই আপনার হাতে। আপনি এই যে ফেসবুকে যা আসতেছে, এটা বিলিভ করবেন না করবেন না, এটা রাখবেন না রাখবেন না, এটা টোটালি আপনার উপর। সো এটা আপনি করতে পারেন। আনসার্টেনিটি নিয়ে, সামনে যে আনসার্টেনিটি আসতেছে, যে একটা ডিসিশন আসবে কি আসবে না, কবে খুলবে কি খুলবে না, এই যে আনসার্টেনিটি আছে, এইটা ডিল করার অ্যাবিলিটি, যে মানসিক শক্তি, সেটা আপনার আছে। এখন আপনি করবেন কি করবেন না, ডিসিশন আপ টু। লিসনিং স্কিলস, কেন লিসনিং স্কিল কথা বলে না, আমি কি শুনবো, আমি কি শুনবো না, আমি কি গুজবের কথা কান দিব কি কাজে দিব না, এই অ্যাবিলিটিটা আপনার আছে। এবং সবচেয়ে বড় কথা হলো দ্য এনার্জি ইউ ব্রিং। আপনি যে শক্তিটা, আপনি যে মনোভাবটা, এনার্জি বলতে এখানে আসলে মনোভাবকে বোঝানো যায়। আপনার যে সবল মনোভাব, সেই জিনিসটা যদি আপনার থাকে, তাহলেই আপনি এই সিচুয়েশনে ইমিউন থাকতে পারবেন, আপনি সুস্থ সবল থাকতে পারবেন। করোনা, ভাই সিরিয়াসলি, করোনার ডেথ রেট 2 থেকে 3%। পৃথিবীতে এর চেয়ে বড় বড় রোগ এখনো আছে। এবছরেও এইডস এর বেশি রোগ মারা গেছে, এবছরেও হৃদরোগের চেয়ে বেশি মানুষ মারা গেছে, কিন্তু নিয়মিত হয় দেখে আমরা টের পাই না। এটা হঠাৎ হয়েছে, এটা বড় ক্রম উঠতেছে, এই জন্য সবার এত টেনশন। এটা আমেরিকার মানুষ করতেছে বলে ওরা এটাকে প্যান্ডেমিক বলে, বাট এটা একেবারে ঠান্ডা জ্বর সর্দি কাশি ছাড়া কোনো রোগ না। যাদের অলরেডি সাফারিংস আছে, তারাই শুধু সাফার করতেছে। সো আমরা যদি মনে করি যে দুর্বল হয়ে যাই, আমরা যদি মনে করি যে আমি 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 আমার কিছু আমি শেষ এবার,
তাহলেই আসলে শেষ। কিন্তু শেষ না হলে আপনি শেষ না। আপনি চিন্তা করলে আপনি শেষ, আর আপনি চিন্তা না করলে আপনিই বাংলাদেশ। গেট মাই পয়েন্ট? সো একটা মজার একটা সার্কেল দেখেন, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? আপনার জীবনে কোনো সমস্যা আছে? মনে করেন নাই, তাহলে আপনি চিন্তা কেন করবেন? আবার মনে করেন হ্যাঁ আমার জীবনে তো সমস্যা আছে, করোনা একটা সমস্যা, ক্যান ইউ ডু সামথিং অ্যাবাউট ইট? আপনি কি এই করোনা নিয়ে কিছু করতে পারবেন? আপনার কিছু করার আছে? না, নাই। দেন হোয়াই ওরি, কেন চিন্তা করেন? যদি বলেন হ্যাঁ আছে, কি করার আছে? এই তো বললাম এতক্ষণ কি কি করা আছে, তাহলে আবার কেন চিন্তা করবেন? মনে রাখবেন একটা কথা, এই যে চিন্তাটা না, ওর ইজ লাইক এ রকিং চেয়ার, এটা আপনাকে দোলাবে, আপনার একটা কাজ দিবে, একটা কাজ, কিন্তু এটা আপনাদের কোথাও নিয়ে যাবে না, সামনে আগাবে না। আপনাকে সামনে আগাবে শুধুমাত্র আপনার পজিটিভ অ্যাকশন। দেখেন আমাদের লাইফে 3টা জোন আছে, এবং করোনার সময় এটা আমরা খুব ভালো করে বুঝতে পারতেছি। একটা হলো ফেয়ার জোন, কেউ কেউ ভয়ে আছে। একটা হলো লার্নিং জোন, কেউ এই করোনা থেকে শিক্ষা নিচ্ছে। আর একটা হলো গ্রোথ জোন, যেখানে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি, নিজেদেরকে আরো বেশি আগায় নিয়ে যেতে পারি। যারা ফেয়ার জোনে আছে একটু খেয়াল করেন এখানে, তারা কি করতেছে? সারাদিন টিভি দেখে, সারাদিন যা ফেসবুকে পায় সেটা বিশ্বাস করে এবং আবার ছড়ায় বেড়ায় মানুষকে, এবং প্যানিক বাই করতেছে। আমরা প্যানিক বাই সম্পর্কটা জানি, একসাথে অনেক কিনা রাখতেছে যে আল্লাহ জানে সব শেষ হয়ে যাবে। তারপরে অথরিটিতে ব্লেম দিচ্ছে, সরকার কি করে, এই করে সেই করে, ঠিক আছে? দ্রুত ইরিটেটেড হয়ে যাচ্ছে, বিরক্ত হচ্ছে সবকিছুতে। আর এইটাকে মনে করতেছে একটা গজব আসছে আল্লাহর পক্ষ থেকে, ঠিক আছে? আর লার্নিং জোনে যারা আছে তারা কি করতেছে? এটা লার্নিং কি, হাত ধুইতে হবে, হাত ধুচ্ছে ফ্রিকুয়েন্টলি, স্যানিটাইজার ব্যবহার করতেছে, মাস্ক ব্যবহার করতেছে, ফ্যামিলির সাথে টাইম পাস করতেছে। এই যে সরকার চেষ্টা করতেছে বা সাধারণ মানুষ, অনেক মানুষ চেষ্টা করতেছে যে মানুষ কিভাবে ভালো থাকবে, ত্রাণ দেওয়ার চেষ্টা করে, সে তারা গুলোকে সাপোর্ট করতেছে এবং একজন একজনের দেখাশোনা করতেছে, একটা হেলদি লাইফ লিড করতেছে। কিন্তু গ্রোথ জোনে তারা যারা আছে তারা কি করতেছে? কিভাবে মানুষকে হেল্প করা যায় সেটা চিন্তা করতেছে। গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা প্রকাশ করতেছে এবং প্রে করতেছে ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, আল্লাহর কাছে প্রে করতেছে, যার যার ধর্ম অনুসারে। এই সময়টা প্রোডাক্টিভ কাজে ব্যয় করতেছে, প্ল্যান করতেছে ফিউচারের জন্য, ফিউচারের জন্য নিজেকে প্রিপেয়ার করতেছে এবং অপরচুনিটিস খুঁজতেছে যে পরে কি অপরচুনিটিটা আসতে পারে, কি অপরচুনিটিটা যেতে পারে। তো এই জায়গা থেকে যদি আমরা আবার একটু স্লাইডে যাই, ফেয়ার জোন থেকে লার্নিং জোনে এবং গ্রোথ জোনে আসতে হলে আমাদেরকে যেটা সবচেয়ে বড় দরকার সেটা হলো মাইন্ড শিফট, মাইন্ডসেটের শিফট দরকার, মাইন্ডসেটের চেঞ্জ দরকার। কেউ কেউ মনে করতেছে আই এম স্টাক এট হোম। আমি প্রথমেই বলেছি ইউ আর নট স্টাক এট হোম, ইউ আর সেফ এট হোম, ইউ আর অ্যাকচুয়ালি সেফ এট হোম। এবং সেভিং নেশন, নেশনকে বাঁচাচ্ছেন আপনি ঘরে থেকে। আপনার মনে হলো আমি তো মরে যাবো, আমার তো আই উইল গেট সিক, না, প্রপার হাইজিন মেনটেন করেন, নাকের মধ্যে হাত দিয়ে না, মরবেন না, সিম্পল কথা। এই জায়গাটায় মানুষ যারা মরতেছে, সেটা দেশে হোক বিদেশে হোক, একটা মনে করে আনহাইজেনিক, তারা তারা স্বাস্থ্য সচেতন না, তারা মরতেছে। কারণ তারা কি করতেছে? কোন একটা জায়গায় হাত দিচ্ছে, ওই হাতটা মুখে দিচ্ছে, মুখ ছাড়া নাক ছাড়া আর কোনোভাবে ঢুকার, এটা ঢুকে না। এবং করোনা ভাইরাস খাইলেও কিছু হয় না, বিলিভ মি, খাইলেও কিছু হয় না, কারণ এটা আমাদের ইসের মানে পেটে গেলে ওটা মারা যায়। শুধুমাত্র আমাদের শ্বাসটা নিতে গেলে এটা অ্যাক্টিভ থাকতে পারে। দ্বিতীয় কথা, আবার তো জিনিসপত্র সব শেষ হয়ে যাবে। হ্যাঁ শেষ হতে পারে, এই জন্য আমি এখন খরচ কম করবো, আমি কম খাবো। বিলিভ মি, আমি লাস্ট 15 দিন ধরে রোজা রাখতেছি। একটা কারণ হয়তো এটা, আর একটা কারণ এটা আমার গ্র্যাটিটিউড টু মাই মাই গড, মাই অলমাইটি। এভরিথিং ইজ লকডাউন না, সবকিছু লকডাউন না, শুধু কিছু চাকরি লকডাউন। তার মধ্যে আপনারা ভাগ্যক্রমে পড়ছেন বা দুর্ভাগ্যক্রমে পড়ছেন, যে ভাই বলি নাই। হসপিটাল খোলা, ব্যাংক খোলা, ইমার্জেন্সি সার্ভিস খোলা, পুলিশ, আর্মি, যত সরকারি অফিস ম্যাক্সিমাম খোলা। এই যে ইন্টারনেট আমরা কাজ করতেছি, ইন্টারনেটের লোকজন অফিস খোলা। বিদ্যুতে আমার ফ্রেন্ড আছে, বিদ্যুতের অফিস খোলা। আমার ভাই ভাবি দুজনই অফিস খোলা, দুজনই মোবাইল কোম্পানিতে চাকরি করে। এগুলো কিন্তু আমরা চিন্তা করতেছি না, তারা কিভাবে লাইফটা লিড করতেছে এই সিচুয়েশনে। আমরা কেউ কেউ চিন্তা করতেছি টু মাচ আনসার্টেনিটি। আমার যতটুকু কন্ট্রোল করার আমি সেটা কন্ট্রোল করি, বাকিটা আল্লাহর উপর, বাকিটা ভগবানের উপর। আই উইল বি রানিং আউট অফ মানি। হ্যাঁ, টাকা শেষ হয়ে যাচ্ছে, বসে বসে কত খাবো, নতুন অপরচুনিটি করা যায় কিনা সেটা কি আমরা দেখতেছি? সো ইউ সি, যে আমরা আসলে কি স্ট্যাক এট হোম না সেফ এট হোম? যদি সেফ এট হোম মনে করি, তাহলে আমরা ডায়েট নিয়ে চিন্তা করতে পারি, এক্সারসাইজ নিয়ে চিন্তা করতে পারি, সোশ্যাল মিডিয়া নিয়ে চিন্তা করতে পারি,
স্লিপ নিয়ে চিন্তা করতে পারি। ডায়েট কিভাবে? আমরা ফ্রুট এবং ভেজিটেবল খাবো, রেগুলার মিল খাবো, লেস সুগার খাই, হাঁটাহাঁটি করি, রুমের মধ্যে স্ট্রেচিং করি, একটু খেলাধুলা করি, রুমের মধ্যেই করি। আমার সোশ্যাল মানে হলো আমার আত্মীয় স্বজনের সাথে একটু কথা বলি, হালকা কিপ ইন টাচ থাকি সবার সাথে। অনলাইনে ক্লাস করতেছি, এই যে আজকে আপনারা ক্লাস করতেছে, আমি ধন্যবাদ দিব অথরিটিকে এই ধরনের আয়োজন করার জন্য। এটা খুবই একটা ইফেক্টিভ। আমি জানি না আর কোনো কোম্পানি বাংলাদেশে করেছে কিনা, আই উড সে ইউ আর পিপল আর লাকি। সো নেক্সট হলো স্লিপ। ঘুমটা খুবই দরকার। ঘুম কিন্তু আপনাকে খুব ভালো একটা ইমিউনিটি দেয়, রিমেম্বার দিস থিং। সো নিশ্চিন্তে ঘুমানোর চেষ্টা করেন। তো আপনাদের কাছে মনে হতে পারে যে আসলে কোভিড-19 বিষয়ে কি করব। আর আমি আপনার শুরুতেই বলেছিলাম যে পৃথিবীতে এর আগেও এরকম লকডাউন হয়েছে। লকডাউনের সময় আসলে কে কি করেছে। এই গাছটাকে আমরা চিনি। আমি একটু বলে রাখি, এটা একটা আপেল গাছ। আপনাদের কোনো আপেল নিয়ে কোনো হিস্ট্রি মনে পড়ে কিনা দেখেন তো। আপেল কেন বিখ্যাত? ওকে, রাইট রাইট। সবচেয়ে বিখ্যাত আপেল কোনটা? অ্যাডাম। ওকে, আদম। আদম আপেল খেয়েছিল। আচ্ছা, ওকে নেক্সট। ওকে, হ্যাঁ, কারেক্ট, এক্সাক্ট পয়েন্ট, নিউটন। এই সেই আপেল গাছ যার নিচে বসে নিউটন আবিষ্কার করেছিল। আমরা মিউট করতে পারি। ওকে, এই গাছের নিচে বসে অ্যাকচুয়ালি কি করেছিল? সে ওই যে মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছিল। কত সালে জানেন? 1623 বা এই সময়ে, অথবা 50-এর দিকে, যখন লকডাউন চলতেছিল। লকডাউনের সময় ও কি করেছে? এইটা আবিষ্কার করেছে এবং এই মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছে। কারণ ঘরেতে বেরোতে পারতো না, সে তার কম্পাউন্ডের মধ্যে থাকতো, তার আশেপাশেই তার বাড়ি ছিল। তো এখানে এসে বসতো এবং তখন এটা আবিষ্কার করছে। চিন্তা করেন লকডাউনের মধ্যে কত গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার হয়েছে। সো ইউ সি, লকডাউনে ওটা আরো অনেক কিছু আবিষ্কার হয়েছে। এই যে মনির চৌধুরী জেলে বসে কবর কবিতাটা লিখছে, কবর নাটকটা লিখছে। তো লকডাউন থাকা মানেই কিন্তু আপনার মন লকডাউনে না, আপনার সৃষ্টিশীলতা লকডাউনে না, শুধুমাত্র আপনি ফিজিক্যালি একটা জায়গায় আছেন। তো এবার একটু চিন্তা করি, আপনারা এটা তো জানেন কি হইতে পারে ভবিষ্যতে। এবং এটা আপনাদের কাছ থেকে কি হতে, আপনারা কি চিন্তা করতেছেন যে আমাদের ভবিষ্যতে আসলে কি ঘটতে পারে, শুনি আপনাদের কাছ থেকে। ওকে, রাইট। নাইস। ওকে, ঠিক আছে। মূলত আমরা তিনটা জিনিস হইতে পারে। একটা হলো আমরা জবলেস হয়ে যেতে পারি, আমাদের চাকরি চলে যেতে পারে, জব আছে, স্যালারি কম দিতে পারে কোম্পানি, যে এখন না পারতেছি না, অথবা যেরকম আছে সেরকম। তো প্রথম 20 লাস্টেরটা থাকলে তো আলহামদুলিল্লাহ, আর কোনো কথা নেই। কিন্তু যেটা হইতে পারে, বিজনেস কমে যেতে পারে, এটা এটা খুব স্বাভাবিক এবং হতে পারে। এইখানে তাহলে আমাদের কি করা উচিত? কোশ্চেনটা হলো এটা। সো প্রিপেয়ার এন্ড প্রিভেন্ট করা উচিত। রিপেয়ার এন্ড রিপেন্ট করে কোনো লাভ নাই তিনি, যে আমরা কি এখন চুপচাপ বসে থাকি, তাহলে যখন হবে তখন আমি দেখবো কি করা যায়, আমি রিপেয়ার করবো, আমার চাকরি চলে গেলে তখন দেখবো। না, ডোন্ট ডু দিস। প্রিপেয়ার ইয়োরসেলফ। ঠিক আছে? এন্ড কিভাবে প্রিপেয়ার করতে পারি সে স্টেপ গুলা এখন আমরা দেখবো। ফার্স্ট স্টেপ, ডোন্ট লুক এট 2020 বাকি দিনগুলো। কেন? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে যত দিনই থাকুক লকডাউন, আপনি জানেন নিশ্চয়ই, সম্ভবত এই মাসের শেষ দিকে ইউএসএ লকডাউন ওপেন করে দিবে। ইউরোপে একটু ঝামেলা আছে, চায়না তো পুরোপুরি সাপ্লাই চেন। সো সাপ্লাই চেন নিয়ে একটা টেনশন নেই, কারণ চায়না থেকে আপনি প্রোডাক্ট আনতে পারতেছেন। যেটা হয়েছে, চায়না থেকে প্রোডাক্ট ইউরোপিয়ানরা নিতে চাচ্ছে না, এটা একটা প্রবলেম। যত যাই হোক, বাংলাদেশেও লকডাউন 2 মাসের মধ্যে উঠে যাবে, এটুক আনডাউটেডলি, এবং সারা পৃথিবীতে উঠে যাবে। কেন? মানুষ তখন বিজনেসের দিকে আগাবে। তো আমরা 2-3 মাসের মধ্যে একটা স্বাভাবিক দিনের দেখবো, এটা এটা কোনো সন্দেহ নাই। এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে রিসেশন আসবে, এটা সত্যি কথা। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, কোনো রাস্তাঘাট নষ্ট হয়েছে, কোনো বিল্ডিং ভাঙছে, কোনো বিজনেস প্রতিষ্ঠান ভাঙছে, কোনো কিছু কি ভাঙছে, কোনো কিছু কি নষ্ট হয়েছে? হয় নাই। এটা কিন্তু যুদ্ধ না। যুদ্ধের সাথে এই রিসেশনটা একটা ডিফারেন্স আছে। সেটা হলো, ক্ষমা করবেন, এই রিসেশনে মানুষ কিন্তু কাজ করার জন্য উন্মুখ হয়ে আছে। রাইট আফটার করোনা সবাই জাম্প করবে একটা, এবং নতুন নতুন বিজনেস ক্রিয়েট হবে, বিলিভ মি। এবং প্রত্যেকটা রিসেশনের সময়
প্রচুর নতুন নতুন আবিষ্কার হয়েছে, নতুন বৈজ্ঞানিক আবিষ্কার থেকে শুরু করে নতুন নতুন বিজনেস হয়েছে। এবং আমাদের মুক্তিযুদ্ধের কথাই ধরেন, মুক্তিযুদ্ধের পরেও কিন্তু 1971 এর পর কিন্তু দেখবেন প্রচুর কোটিপতি তৈরি হয়েছে বাংলাদেশে, বিজনেস অপরচুনিটি হয়েছে। এই যে আপনাদের মতো সাধারণ লোকরাই কিন্তু কোটিপতি হয়েছে। আজকে সোমান সাহেব কিন্তু সাধারণ লোক ছিল, আজকে আকিজ সাহেব কিন্তু সাধারণ লোক ছিল, মুন্নু সাহেব কিন্তু সাধারণ লোক ছিল। আমাদের মতো রক্ত বংশে করা মানুষ, তারা কিন্তু খুব বেশি শিক্ষিত না, খুব বেশি জানে তাও না, সাধারণ মানুষই কিন্তু চেঞ্জ করছে। সো বলা হচ্ছে যে এই শেষ দিকে মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে, 3 মাসের মধ্যে পৃথিবী তার রেজিস্ট্রেশন থেকে উঠে আসবে। সো আপনি চুজ করেন রাইট সেক্টরটা কোথায় আপনার কাজ করেন, এবং কি কি দক্ষতাগুলো লাগবে সেই ক্রাফটগুলো আপনি মাস্টার করেন, এবং অ্যাটেনশন ওইগুলো করে তখন মানুষকে জানান যে আমি এগুলো করেছি, এবং একটা ডেইলি রুটিন মেনটেন করেন। এই জন্য আমি জানি না আপনাদের কারো ডেইলি রুটিন আছে কিনা, ঠিক আছে। নেক্সট যে কাজটা করতে হবে, রিয়েলিটিটাকে বুঝতে হবে। এখন যদি আপনার কোম্পানি বলে, বা মনে করেন রিসেশন আসলোই কোম্পানি বন্ধ হয়ে গেল, অনেক গার্মেন্টস কোম্পানি বন্ধ হতে পারে, এটা মেনে নিতে হবে। অ্যাকসেপ্টেন্স ইজ দ্য ফার্স্ট স্টেপস অফ হ্যাপিনেস। নেক্সট, মেক ইয়োরসেলফ রেজিলিয়েন্ট। নিজেকে নিজেকে একটু বাঁকা নমনীয় করতে হবে, ঠিক আছে। নমনীয় হওয়ার সুযোগ দিতে হবে। এই মুহূর্তে কোম্পানি আমাকে ফুল বেতন দিতে পারতেছে না, এই কোম্পানিতে যে ভাঙাচোরা করলাম না, এটা করে তো দিন শেষ করে লাভ নেই, কারণ কোম্পানিও বিপদে আছে, সবাই বিপদে আছে, এ টু জেড সারা পৃথিবী বিপদে। এরকম সিচুয়েশন শেখ হাসিনা গতকালকে আমি দেখলাম আমাদের প্রাইম মিনিস্টার বলতেছিল যে এরকম অদ্ভুত সিচুয়েশন আমি আমার জীবনে দেখি নাই এবং পৃথিবী কখনো দেখে নাই, সংসদে গতকালকে বলতেছিল। সো নিজেকে অনেক বেশি ফ্লেক্সিবল করতে হবে যেন আমরা যে কোনো পরিস্থিতির সাথে মানায় নিতে পারি, ঠিক আছে। নেক্সট যে কাজটা করতে হবে সেটা হলো সুযোগ খুঁজতে হবে। মনে রাখবেন যে এভরি অ্যাডভার্টাইজি, এভরি ফেইলিউর, এভরি হার্টে ক্যারিজ উইথ এ সিড অফ ইকুয়াল এন্ড গ্রেটার বেনিফিট। এর মধ্যে কোনো না কোনো বেনিফিট আছে, ঠিক আছে। এই বেনিফিটটা আপনি খুঁজে বের করছে। আল্লাহ সবকিছুর মধ্যেই কি রাখছে, স্রষ্টা আমাদের জন্য কখনোই নেগেটিভ কিছু দেয় না, এর মধ্যে কিছু না কিছু ভালো আছে। হয়তো আপনি নামাজ পড়া শুরু করছেন এর মধ্যে, বা আপনি নিয়মিত পূজা করতেছেন এখন, আগে করতেন না, হয়তো এটা অভ্যাস হয়ে যাবে। আল্লাহ এটাই চাইছে হয়তো আপনার জন্য, ঠিক আছে। এটাই করেন। সো লুক ফর নিউ অপরচুনিটি, অথবা নতুন একটা বিজনেস অপরচুনিটিস আছে। এই যে আগে কখনো আমরা অনলাইনে ট্রেনিং করাইনি, আমরা যারা ট্রেনার আছে এখন সেই অপরচুনিটিসটা গেছে। সো ইটস আ নিউ অপরচুনিটিস ফর আস। সো লুক ফর ইওর অপরচুনিটিস, যে আপনি কিভাবে এই অপরচুনিটিসটা পান, ঠিক আছে। সবসময় মনে রাখবেন যে প্রিপেয়ার থাকবেন সবচেয়ে ওয়ার্স্টের জন্য, আর হোপ করবেন যে সবচেয়ে ভালোটা যেন হয় লাইফে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হলো 100 আওয়ার 1000 আওয়ার রুলস বলে একটা রুলস আছে, যে কোনো কাজে মানুষ যদি 10,000 ঘন্টা কোনো কাজ করে, সেই কাজে ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স হয়ে যেতে পারে। তো এখন দেখেন আমরা কিন্তু মোটামুটি এখন বাসায় আছি, আমরা 10,000 ঘন্টা না পেলেও যদি 2 মাসও থাকে, বা আমি মনে করলাম জুনের 1 তারিখেই সবকিছু খুলে দিবে, এইটা প্ল্যান করে যদি আমি ধরি, আজকে হলো কত তারিখ, আজকে হলো আপনার 19 তারিখ। সো 10 দিন, ও মাসে 10 দিন, সো 40 দিন আছে। এই 40 দিনে যদি 400 ঘন্টাও কাজ করেন, কোনো একটা বিষয় নিয়ে পড়ালেখা করেন, আপনি বাংলাদেশের লেভেলে হাই স্ট্যান্ডার্ড হয়ে যাবেন। ইউজ দিস টাইম। দৈনিক 10 ঘন্টা করে করেন, এখন তো আর কোনো কাজ নেই, 10 ঘন্টা করে 40 দিন, 40 ঘন্টা সময় আছে, 400 ঘন্টা সময় আছে আপনার হাতে। দেখেন কিভাবে প্রোডাক্টিভ। 400 ঘন্টা লাগে না রে ভাই, এটা সারা মানে আমার মজার বিষয় কি জানেন, এক বছরে স্কুল কলেজ খোলা থাকে 185 দিন সারা বাংলাদেশে। বাংলাদেশের সিস্টেম অনুযায়ী 185 দিন খোলা থাকে। 185 দিন মিলেও 400 ঘন্টা আমরা পড়ালেখা করি না। একটা ক্লাস আমরা পাস করে যাই, একটা ইউনিভার্সিটি মাস্টার্স পাস করে যাই এক বছরের মধ্যে। চিন্তা করেন আপনি কি পরিমাণ শিখতে পারবেন যদি চান। নতুন যদি কিছু চান যে নতুন একটা প্রেশার দিব, তাও সম্ভব, ঠিক আছে। সো ইউ ক্যান অ্যাপ্লাই দিস। মনে রাখবেন একটা কথা, লাক বলে আসলে কিছু নাই, ভাগ্য বলে কিছু নাই, ঠিক আছে। লেবার আন্ডার কারেক্ট নলেজ। একটা শায়ের, শায়ের তো চিনেন, কবিতা মনে পড়লো, যে কবিতা বা একটা কথা মনে পড়লো, যে লোকে বলে, অনেক লোকে বলে যে হাতের লেখা, হাতের রেখায় ভাগ্য থাকে। লোকে বলে হাতের রেখায় ভাগ্য থাকে, যাদের হাতই নেই তাদের কি ভাগ্য থাকে না? থাকে, সবারই থাকে, যদি আপনি লেবার আন্ডার কারেক্ট নলেজ করতে পারেন। সো আমরা যেটা হয় সেটা হলো আমরা প্রিপেয়ার থাকি না, অপরচুনিটি যখন আসে তখন আমরা প্রস্তুত থাকি না এই অপরচুনিটির জন্য। মনে রাখবেন রিসেশনের পরে যদি চাকরি কারো যায়, তারই যাবে যে কিছু পারে না।
আপনার যাবে না। কেন আপনার যাবে না? কারণ আপনি জানেন, কাজ জানেন। যদি কাজ জানেন তাহলে যাবে না। তাহলে এখন যদি মনে হয় যে না আমি শুধু কাজ কম যাবে, তাহলে কাজটা শিখে নেন এই মুহূর্তে এবং সেটা জানান যে স্যার আমি এটা পারতাম না আগে, এখন পারি। আমি আগে এক্সেল পারতাম না, এখন এক্সেল পারি। আমি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ পারি এখন। আমি আগে এই কাজটা এখন আগের থেকে ভালো পারি। এটা আপনাদের স্যারদেরকে জানান। ইউ হ্যাভ টু গো এক্সট্রা মাইল। আপনাদেরকে যাইতে হবে, এক ধাপ আগায় যেতে হবে। আপনাকে কোম্পানি যা দিবে, আপনাকে ফ্যামিলি যা দিবে, তার চাইতে এক ধাপ আগায় থাকতে হবে সবসময়। তাহলে কোম্পানি আপনাকে বলছে না একে আমার দরকার, একে আমার রাখতে হবে। গেট মাই পয়েন্ট? দ্যাটস দ্য মোস্ট, যে এক্সট্রা মাইলে সবসময় যাবেন, কারণ এক্সট্রা মাইলে কখনো কি থাকে না, জ্যাম থাকে না। রিমেম্বার দিস থিং। ওই যে জেলের কথা বলছিলাম, যে মনির চৌধুরী জেলে থেকে কি করেছে, কবর নাটকটি লিখেছে। এবার ইন্ডিয়ান এক ভদ্রলোকের কথা বলি। উনি 10 বছর জেলে ছিল। 10 বছর জেলে থাকার সময় সে চিন্তা করলো যে জেল থেকে বেরোয় তো তার কেউ চাকরি দিবে না, জেল ফেরত আসামি, চাকরি নাই, এক্সপিরিয়েন্স নাই, সে কি করবে? সে জেলে বসে ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করলো। গত 3 বছর আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে। এখন তার কোম্পানি, মজার বিষয় শুনেন, তার সিঙ্গাপুরি কোম্পানি, এবং সেই কোম্পানিতে গত 3 বছরে সে 200 জন জেল ফেরত লোককে চাকরি দিয়েছে। ক্যান ইউ বিলিভ ইট? উনি কিন্তু রিয়েল লকডাউনে ছিল। আমরা তো তাও নেই, আমরা তো বাইরে যাইতে পারতেছি, ঘুরতে পারতেছি, একটু হলেও যাইতে পারতেছি। বুঝিনি আমার কথা? সো আমরা কেন অজুহাত দিব? আমাদের এই অজুহাতটা দেওয়ার আসলে সময় নেই। এটা ব্রিটিশ সরকার, ব্রিটিশ না, ইন্ডিয়ান সরকার 1945 সালে যখন 45, 46, 47 সালে যখন আপনার ওই যে দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছিল, তারপরে একটা মন্দা আসে। সেই মন্দার সময় লিখেছে যে সেলাই করে চালিয়ে নিন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এতে খরচ বাঁচবে, মিতব্যয়িতা অভাব অনটন দূর করে, যা না হলেও চলে এমন কিছুই কিনবেন না। দ্যাটস দ্য পয়েন্ট। এই মুহূর্তে বিলাসিতা করার সুযোগ আমাদের আসলে নাই। তো এই মুহূর্তে টাকা পয়সা আমরা যে খরচ করব একটু বিবেচনা করে, আমি বলছি না আপনাকে সরি তালি দিয়ে চলতে হবে, বাট অ্যাটলিস্ট বিবেচনা করে চলা উচিত, যেন আপনি আপনার পরবর্তী দিনগুলোতে ভালো করে থাকতে পারেন। সো আমি যদি টোটালটা সাম আপ করি আজকের সেশনে আমাদের আসলে কি কি করা উচিত, তাহলে এখন আপনাদের যদি কোয়েশ্চেন থাকে যে স্যার তাহলে এখন কি কি করব, ফার্স্ট যে কাজটা করতে হবে, নিজের জন্য একটা প্ল্যান করেন। ক্রিয়েট আ প্ল্যান ফর ইয়োরসেলফ। ওকে, আপনার ফিউচারে কি করতে চান, কি করতে চান না, কোথায় যেতে পারে, কি যেতে পারে না, প্রবলেম আইডেন্টিফাই করেন এবং সলিউশন খুঁজে বের করার চেষ্টা করেন। নেক্সট হলো যেটা একটু আগেই বলছিলাম, যে অপটিমাইজ ইওর বাজেট এন্ড রিসোর্সেস, মানে অপচয় কমান, নিজের যে টাকাটা আছে, নিজের যে রিসোর্স গুলো আছে সেগুলো সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করেন, এবং রিচ আউট এন্ড হেল্প, হেল্প করার চেষ্টা করেন মানুষদেরকে, এবং কারো হেল্প লাগলে সেটাও বলেন, আস্ক আদার্স যে আমাকে হেল্প করেন, অথবা অন্যদেরকে বলেন যে অন্যদেরকে হেল্প করো। অর্গানাইজ ইউর লাইফ। এই একটা সময় আসছে আপনার ফ্যামিলিতে সময় দেওয়ার, আপনার পরিবারের সাথে সময় দেওয়ার, এবং আত্মীয় স্বজনের সাথে খোঁজ খবর রাখার, এবং আমার লাইফে যতগুলো মানে ওই যে ই ছিল না যে আল্লাহ কাছে মানুষ চাইছে অনেক কিছু, চাইছে যে মনে করেন কি কি চাইছে, সব সময় চাইতো যে আল্লাহ অফিস যদি এক মাস বন্ধ হইতো, তো বন্ধ তো হইছে, সমস্যা কি? আল্লাহ বলছে গ্রান্টেড, ঠিক আছে। মানে বাচ্চারা চাইছে স্কুল বন্ধ হোক, আল্লাহ বলছে ঠিক আছে। ওয়াইফরা চাইছে হাজবেন্ড বাসায় থাকুক, অ্যাটেনশন নেই, এখন আছে। হাজবেন্ড চাইছে যে এই যে ট্রাফিক জ্যাম, আপনারা চাইছেন ট্রাফিক জ্যাম অফিসে যাইতে না, হয়েছে তো, ঠিক আছে। ওয়ার্কিং মাম যারা, তারা চাইছে বাচ্চাদের সাথে যদি একটু ফ্যামিলির সাথে সময় পাস করতে চাইতাম, পারতাম, ভালো হইতো, পাচ্ছেন তো এখন। স্টুডেন্টরা বলছে পরীক্ষা যদি একটু পিছাইতো, পিছাইছে তো। প্যারেন্টসরা যারা ছেলে মেয়েকে পায় না, তারা তো কি চাইছে, তারা চাইছে যে একটু যদি ছেলে মেয়েগুলো বাসায় থাকতো, থাকতেছে তো। এমপ্লয়িরা চাইছে যে একটু যদি কাজ, অনেক কাজ অনেক কাজ, একটু রেস্ট পেতাম, অনেক কিন্তু রেস্ট পাচ্ছেন। এমপ্লয়ার্সটা ভাবতেছে যে একটু যদি রিল্যাক্স করতে পারতাম, লাইফে অনেক কাজ করতে হয়, আমার নিজের বলে কোনো কাজ নাই, সো ডান। সো টেনশন তো করার কোনো কারণ নাই, তাই না? তো নিড ভার্সেস ওয়ান্টটা বুঝতে হবে, যে আমাদের নিড এবং কোনটা ওয়ান্ট কোনটা। আমাদের যেটা চাওয়া সেটা এই মুহূর্তে চাওয়ার দরকার নেই, যে আমার চাওয়া একটা বড় গাড়ি বা ভালো একটা শাড়ি বা ভালো একটা জামা, না দরকার নেই। আমার 3টা টিভি রাখার দরকার নেই বাসায়। তো নিড কোনটা সেইটা আমরা বুঝি, নিড গুলোকে ফুলফিল করার চেষ্টা করি, এবং ফাইনালি আমাদের জীবনের ফিউচার প্ল্যানের সাথে এখনকার লাইফটা অ্যালাইন করার, মাপ করতে চলার, প্ল্যান করে চলার
মতো করে আমরা যেন লাইফটা লিড করতে পারি, এইভাবে করি। সো কখনোই মনে করবেন না লাইফটা আমাদের কোয়ারেন্টাইনে আছে। বেটার আমি বলবো এটাকে ভিন্নভাবে বলে মজা করে বলতে পারি এটাকে কোয়ারেন্টাইন বানিয়ে ফেলেন। যারা অন্য ধর্মের আছে তারা তাদের ধর্মগ্রন্থগুলো পড়েন, ঠিক আছে? এটা কোয়ারেন্টাইন মানে আসলে অ্যালিটারেশন আনার জন্য এটা করা। ইট ডাজন্ট মিন যে অন্য ধর্মেরটা অন্য কিছু করবেন না। এটা জাস্ট ম্যাচিং হচ্ছে কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইন, সো সাউন্ড সিমিলার, সেই জন্য এটা আনা। বাট তার মানে মূল কথা হলো যে আপনি আপনার স্রষ্টার প্রতি বিলিফটা রাখেন, স্রষ্টার প্রতি আপনার সেই বিশ্বাসটা রাখেন এবং স্রষ্টার প্রতি ফিরে যান। তাহলে ইনশাল্লাহ আমরা একদিন আবার মেড ইন বাংলাদেশ এই ট্যাগটা দেখতে পাবো। থ্যাংক ইউ অল।